আজকের আলোচনা একজন অসাধারণ ব্যক্তিত্বকে নিয়ে, বিল গেটস, মানে যার জীবন প্রযুক্তির ইতিহাস আর বিশ্ব মানব কল্যাণ দুটোকেই দারুণভাবে প্রভাবিত করেছে। একদম। আমাদের হাতে যে সারসংক্ষেপ আছে সেটা বলছে তার জীবনটা শুধু মাইক্রোসফট তৈরির গল্প না। ঠিক, এটা একটা বিশাল রূপান্তরের কাহিনী। আচ্ছা, ভাবছিলাম হার্ভার্ড ড্রপ আউট একজন তরুণ, তিনি কিভাবে প্রযুক্তির একেবারে শীর্ষে পৌঁছালেন, আর তারপর কেনই বা পুরো ফোকাসটা সরিয়ে নিলেন বিশ্বের কঠিন সব সমস্যা সমাধানের দিকে। এই রূপান্তরটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই যাত্রাপথের মূল বাঁকগুলো বুঝতে। শুধু কি ঘটেছে তা নয়, বরং এর পেছনের ভাবনা, চালিকা শক্তিগুলো কি ছিল, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তার প্রযুক্তি উদ্যোক্তা থেকে বিশ্ব মানবতাবাদী হয়ে ওঠা, এই পুরো ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব আমরা। বেশ, তাহলে চলুন একেবারে শুরুতে যাই। মাত্র ১৩ বছর বয়স, তখনই কম্পিউটারের প্রতি তার ভীষণ আগ্রহ। হ্যাঁ, মুগ্ধতা। কিন্তু শুধু মুগ্ধতা না, উনি নাকি তখনই এর ভবিষ্যৎ সম্ভাবনাটাও দেখতে পেয়েছিলেন। ভাবা যায়। এরপর ১৯৭৫ পল অ্যালেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা, আর তাদের প্রথম বড় কাজ ছিল অল্টিয়ার ৮৮০০-র জন্য বেসিক ইন্টারপ্রেটার তৈরি করা। হ্যাঁ, ওই অল্টিয়ার তো ছিল একদম প্রথম দিকের পার্সোনাল কম্পিউটারগুলোর একটা, মূলত শখের প্রযুক্তিবিদদের জন্য। ঠিক, আর এখানেই তার দূরদর্শিতার প্রথম প্রমাণ, তাই না? একদম। তিনি বুঝেছিলেন আসল খেলাটা হার্ডওয়্যারে নয়, সফটওয়্যারে। যখন আইবিএম তাদের নতুন পিসির জন্য অপারেটিং সিস্টেম চাইল, গেটস MS-DOS দিলেন, কিন্তু লাইসেন্সটা নিজের কাছে রাখলেন। এটাই ছিল মাস্টার স্ট্রোক। ঠিক, এটা শুধু একটা চুক্তি ছিল না, এটা ছিল ভবিষ্যতের সফটওয়্যার সাম্রাজ্যের ভিত্তি। আইবিএম কি তখন সফটওয়্যারের গুরুত্বটা ধরতে পারেনি, নাকি অন্য কোনো কারণ ছিল? উৎসগুলো থেকে কি বোঝা যায়? মনে হয় আইবিএম তখন হার্ডওয়্যারেই বেশি মনোযোগ দিয়েছিল। সফটওয়্যারের দীর্ঘমেয়াদী প্রভাবটা হয়তো তারা পুরোপুরি আঁচ করতে পারেনি। এই কৌশলটাই তো মাইক্রোসফটকে এগিয়ে দিল অনেকখানি। এরপর এলো উইন্ডোজ, কমান্ড লাইনের জটিলতা শেষ, মাউস ক্লিক করলেই কম্পিউটার ব্যবহার করা যাচ্ছে। এটা সাধারণ মানুষের জন্য প্রযুক্তিটাকে অনেক সহজ করে দিয়েছিল। হ্যাঁ, প্রযুক্তিকে সত্যি সবার নাগালে আনার পথে এটা একটা বিরাট ধাপ ছিল। মাইক্রোসফট হয়ে উঠল সফটওয়্যারের সমার্থক। আর গেটস তো তখন প্রযুক্তি বিশ্বের রাজা প্রায়। কিন্তু ২০০০ সালের দিকে ছবিটা বদলাতে শুরু করল। হ্যাঁ, তিনি মাইক্রোসফটের দৈনন্দিন কাজ থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে শুরু করলেন এবং স্ত্রী মেলিন্ডার সাথে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে পুরোপুরি মনোযোগ দিলেন। আর এখানে একটা মজার জিনিস, তার কাজের ধরনে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। তাই প্রযুক্তি, ব্যবসা আর মানব কল্যাণ তো বেশ আলাদা জগৎ মনে হয়। কিরকম ধারাবাহিকতা? উৎসগুলো বলছে সমস্যা সমাধানের অ্যাপ্রোচটা একই রকম। ও আচ্ছা। মাইক্রোসফটে যেমন ডেটা নির্ভর সিদ্ধান্ত নিতেন, ফাউন্ডেশনের কাজেও ঠিক তাই। যেমন ধরেন, ম্যালেরিয়া প্রতিরোধে মশারি কতটা কাজ করছে সেটা মাপা, বা টিকার প্রভাব ট্র্যাক করা। সবকিছুতেই একটা বিশ্লেষণাত্মক সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ। একদম, অনেকটা সফটওয়্যার ডিবাগ করার মতো। সমস্যা খুঁজে বের করা, সমাধান চেষ্টা করা, ডেটা দিয়ে ফলাফল দেখা, আর যা কাজ করছে সেটাকে বড় আকারে ছড়িয়ে দেওয়া। বুঝলাম, এটা শুধু টাকা দেওয়া নয়, এটা সমস্যার মূলে গিয়ে সমাধান খোঁজার চেষ্টা। ঠিক। এই পুরো যাত্রাপথ থেকে, তার কোডিংয়ের দিনগুলো থেকে ফাউন্ডেশন পর্যন্ত, আমাদের হাতে থাকা উৎসগুলো কিছু মূল নীতির দিকে ইঙ্গিত করে। যেমন একটা বিষয় খুব স্পষ্ট, জ্ঞানই শক্তি। হ্যাঁ, তিনি এটাকে শুধু শক্তি হিসাবে দেখেননি, দেখেছেন একটা কৌশলগত সুবিধে হিসেবে। বছরে ৫০টার বেশি বই পড়া, এটা নিশ্চয়ই শুধু শখ নয়। না, এটা ভবিষ্যৎ বোঝার একটা চেষ্টা। আর দ্বিতীয়ত, ওই যে দীর্ঘমেয়াদী চিন্তা, ১০ বছর পর কি হবে সেটা ভেবে আজকের কাজটা করা। মাইক্রোসফটের শুরুর দিকে সফটওয়্যারের ভবিষ্যৎ দেখতে পাওয়া, আবার এখন জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদী সমস্যা নিয়ে কাজ করা, একই রকম দূরদৃষ্টি। ঠিক। তৃতীয়ত, অবশ্যই কঠোর পরিশ্রম। শোনা যায় প্রথম দিকে দিনে ১৬-১৮ ঘন্টা কাজ করতেন। অবিশ্বাস্য। চতুর্থত, পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা। প্রযুক্তি থেকে মানব কল্যাণ, এই যে বিশাল একটা শিফট, কিন্তু কাজের ধরনে ধারাবাহিকতাটা রেখেছেন। আর পঞ্চম, যেটা হয়তো সবচেয়ে জরুরি, অর্থের চেয়ে প্রভাব বা ইম্প্যাক্টকে বড় করে দেখা। সম্পদ তৈরি করা নয়, সেই সম্পদ ব্যবহার করে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, এটাই যেন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই নীতিগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে, তাই না? অবশ্যই।
শেখা, সেটাকে প্রয়োগ করা এবং তারপর অবদান রাখা, এই চক্রটা তার জীবনের দুটো পর্বেই খুব স্পষ্ট। তার ওই পদ্ধতিগত সমস্যা সমাধানের মানসিকতা এই দর্শন থেকে শক্তি পায় আসলে। হ্যাঁ, এটা শুধু কৌশল নয়, এটা তার বিশ্বকে দেখার একটা উপায়। তাহলে বিল গেটসের গল্পটা শুধু একজন সফল প্রযুক্তিবিদের বা একজন বড় দানশীলের গল্প নয়, না, এটা আসলে একটা বিশেষ মানসিকতা বা মাইন্ডসেটের গল্প। কিভাবে কৌতূহল, বিশ্লেষণ আর দীর্ঘমেয়াদী দৃষ্টি দিয়ে প্রথমে ব্যবসায়িক আর পরে বৈশ্বিক সমস্যার সমাধান করা যায়। শেখা, কাজ আর প্রভাব তৈরি, এই তিনটার একটা দারুণ সমন্বয়। ঠিক। আর এখানে আমরা একটা গভীর প্রশ্ন নিয়ে থামতে পারি, ভাবলার বিষয় আর কি। সফটওয়্যার সিস্টেম ডিজাইন করা থেকে শুরু করে বৈশ্বিক স্বাস্থ্য বা দারিদ্র্যের মতো জটিল সিস্টেম নিয়ে কাজ করা, তার এই যাত্রাটা যদি দেখি, এই যে পদ্ধতিগত ডেটা নির্ভর প্রভাব কেন্দ্রিক চিন্তাভাবনা, এটা কি সবসময় যথেষ্ট? মানব ইতিহাসের সবচেয়ে জটিল কিছু চ্যালেঞ্জের মোকাবেলায় এই ইঞ্জিনিয়ারিং মানসিকতার পরবর্তী বিবর্তন বা হয়তো পরিপূরক কিছু দরকার, সেটা কি হতে পারে যা হয়তো এখনও আমাদের ভাবনার বাইরে?